নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মোদিজি জব্দ নীতিশের কাছে, নামেই বিজেপি সরকারে আছে। শীত তো তেমন পড়ছেই না, কি বলো? হ্যাঁ, আজকে সকালবেলাতেই রাস্তায় গরম লাগছিল। কোথায় ভাবলাম শীতের আমেজ পড়বে, একটু বেড়াতে যাব, পিকনিক করব, শীতই পড়ছে না সেভাবে। আরে আমি তো অন্য দুঃখে আছি। কি দুঃখ আবার তোমার? আমার এত ভালো ভালো শীতের জামা, শীত না পড়লে সেগুলো ভাঙবো কি করে? এটাও একটা সমস্যা। বাংলায় শীত পড়ছে না ঠিকই, বিহারে কিন্তু জাঁকিয়ে গরম পড়েছে। বিহারে গরম পড়েছে? কি বলছো, নভেম্বরেতে গরম? হ্যাঁ, রাজনীতির মঞ্চে উত্তাপ বাড়ছে বিহারে। শপথ গ্রহণ শেষ, কিন্তু বিজেপি আদৌ কিছু পেল না। বিজেপি আদৌ কিছু পেল না মানে সরকার গড়ল নীতিশ, ক্ষমতা দখল করলো বটে বিজেপির জোট, কিন্তু ড্রাইভিং সিটে নীতিশ কুমারই। মানে বিহার ঠিক দখল করতে পারলো না বিজেপি, তাই তো? বিজেপি আসন পেল, সরকার গড়ল, কিন্তু সরকার নীতিশের পছন্দের মন্ত্রীরাই ক্ষমতা পেলেন। তুমি আমাকে একটু ডিটেলসে বলো তো খবরটা। তুই এটা দেখ, নিজেই সবটা বুঝে যাবি। 2 দশক ধরে বিহার শাসন করার পর নীতিশ কুমার আবারও মুখ্যমন্ত্রী হলেন। 29শে অক্টোবর পর্যন্ত রাজনৈতিক মহল ও মিডিয়ার মধ্যে সন্দেহ ছিল তিনি আদৌ ক্ষমতায় ফিরবেন কিনা, কিন্তু এখন ছবি একেবারে বদলে গেছে। শুধু মুখ্যমন্ত্রী হিসেবেই ফিরে আসেননি, 2020 সালের তুলনায় তিনি এখন আরও শক্ত অবস্থানে আছেন। নতুন নীতিশ মন্ত্রিসভা সেই শক্তিরই প্রতিফলন। 20 নভেম্বর মোট 26 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। বিহারে সর্বোচ্চ 36 জন মন্ত্রী থাকতে পারেন, তাই এখনও 10টি পদ ফাঁকা রাখা হয়েছে। এর মানে এখনই আর মন্ত্রিসভা সম্প্রসারণ হবে না। 26 জনের মধ্যে 14 জন বিজেপি, 8 জন জেডিইউ, এলজেপিআর থেকে 2 জন এবং হ্যাম ও আরএলএম এর থেকে 1 জন করে মন্ত্রী হয়েছেন। নীতিশ কুমার বরাবর ছোট মন্ত্রিসভা পছন্দ করেন, কারণ এতে কাজকর্ম সহজ হয়। নীতিশ যখন দুর্বল ছিলেন 2020, 2022 ও 2024 সালে, তখন বারবার মন্ত্রিসভা বাড়ানো হয়েছিল। এবার জেডিইউর 85 আসন পাওয়ায় তিনি আবার আগের ধাঁচে ফিরলেন। জেডিইউর সব পুরনো মন্ত্রী মন্ত্রিসভায় আছেন। বিজেপির 6 জন নতুন মুখ এনেছে। লক্ষণীয় সবাই তুলনামূলক নরমপন্থী নেতা। রাজপুত কোটা থেকে তরুণ মুখ শ্রেয়সী সিংহ ও সঞ্জয় সিংহ টাইগারকে আনা হয়েছে। ইবিসি সমাজ থেকে আনন্দ শঙ্কর প্রসাদ ও রামা নিষাদকে প্রথমবার মন্ত্রী করা হয়েছে। পাসওয়ান সমাজে নতুন মুখ লক্ষেন্দ্র কুমার রৌশনকে জায়গা দেওয়া হয়েছে। যদিও বিজেপি 101টি আসনে 89টি জিতেছে, তারপরেও তারা নিজেদের মুখ্যমন্ত্রী দিতে পারেনি, কারণ বিহারে আরএসএস এর সাংগঠনিক শক্তি সীমিত। নীতিশ কুমার বিহারে একটা সেন্টিমেন্ট, বিশেষত মহিলাদের মধ্যে তার জনপ্রিয়তা বেশি। তিনি কুর্মী, ইবিসি ও মহাদলিত মিলিয়ে প্রায় 16% স্থায়ী ভোট ভিত্তি ধরে রেখেছেন। নীতিশ না থাকলে এই ভোট ব্যাংক এনডিএর কপালে জুটবে না। নীতিশ এখনও উত্তরসূরি ঘোষণা করেননি। বিজেপির বিশ্বাস, ভবিষ্যতে নীতিশ অবসর নিলে তার ভোট ব্যাংক স্বাভাবিকভাবেই বিজেপির দিকে ঘুরে আসবে, কিন্তু বিজেপির বিহার চালানোর স্বপ্ন এখনও পুরোপুরি সত্যি হলো না। নীতিশ কুমার সেন্টিমেন্ট, কিন্তু কেন? খুব ভালো কাজ করেছে? না, উন্নয়ন বিহারে হয়নি, এমনকি উত্তর ভারতের রাজ্যগুলোর থেকেও পিছিয়ে আছে বিহার। তাহলে কেন নীতিশকে সুশাসন বাবু বলা হয়? লালু যাদবের আমলে যারা বিহারের বাহুবলী ছিলেন তারাই পরে জেডিইউতে যায়। নীতিশ অপরাধীদের দমন করেননি, বরং অপরাধীদের এক ছাদের তলায় এনেছিলেন। আর বিহারের উন্নয়ন কিছুই হয়নি। শিক্ষা থেকে স্বাস্থ্য, বিহারের হাল খারাপ। এমনকি উত্তরের সব রাজ্যের থেকে হাল খারাপ বিহারের। প্রশাসনিকভাবে তো উন্নতি করেছে বিহার। কিভাবে করলো? এই যে জঙ্গলরাজের কথা বলে ভোট জিতলো এনডিএ জোট, জঙ্গলরাজ কি গেছে? যায়নি জঙ্গলরাজ, এখনো আছে। ভোটের দিন সকালে রাজ্যের উপমুখ্যমন্ত্রী আক্রান্ত হলেন, আক্রান্ত হয়ে নিজের সরকারের পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করালেন। তাহলে কোথায় গেল জঙ্গলরাজ? নীতিশ কুমারের 2 দশকের বেশি সময় ধরে সরকার ছিল, তাই তো? হ্যাঁ, 10 বারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 2005 থেকে ক্ষমতা ধরে রেখেছেন। জঙ্গলরাজ সামাল দিতে পারেননি কেন? সেটাও ঠিক। তাহলে নীতিশ কুমার আর এনডিএ কি কাজ করলো? বিহার কতটা পিছিয়ে সেটা তাদের কাজের খতিয়ান দেখলেই বুঝবি। এই খবরটা দেখ। প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে বিহারে এনডিএ জয় এসেছে উন্নয়নের ফলে, কিন্তু তথ্য বলছে এই দাবি সম্পূর্ণ ভুল। বিহারের উন্নয়নের ছবিটা দেখলে বোঝা যায় অন্য বড় রাজ্যের তুলনায় অনেক পিছিয়ে। ভারতে দারিদ্র্য মাপার পদ্ধতি বদলেছে, তাই মাথাপিছু খরচের হিসেব দেখা যাক। বিহারের শহরে মাসিক ব্যয় 4768 টাকা এবং গ্রামে 3384 টাকা। উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র সব রাজ্যই বিহারের থেকে এগিয়ে। দক্ষিণের রাজ্যগুলি আরও অনেক উন্নত। বিহারের শ্রমিকের দৈনিক মজুরি মাত্র 308 টাকা, কেরালায় 764 টাকা, তামিলনাড়ুতে 470 টাকা। অন্যান্য গ্রামীণ কাজেও বিহারের মজুরি কম, 313 টাকা। গুজরাটে আরও কম, 273 টাকা।
বিহারের সাক্ষরতার হার ৭৪.৩%, যা বড় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম। দ্বাদশ শ্রেণী অবধি ইংরেজি মাধ্যম স্কুল মাত্র 6%, দক্ষিণের রাজ্যগুলোতে 35 থেকে 63%। উচ্চশিক্ষায় বিহারে ভর্তির অনুপাত মাত্র 16%, যেখানে ভারতের গড় 27.3%। বিহারে স্নাতকের সংখ্যা মাত্র 6.8%। শিশু মৃত্যুহার বিহারে প্রতি 1000 জনে 27 জন, যে সংখ্যাটা কেরালে মাত্র 6 জন। প্রসবকালে মায়ের মৃত্যুর হার বিহারে প্রতি 1,118 জন, যেখানে তামিলনাড়ুতে 54। বিহারে সরকারি হাসপাতালে বেড খুব কম, প্রতি 1 লাখ মানুষের জন্য 98টি বেড দক্ষিণে। বিহারে প্রতি 1 লক্ষ রোগীর জন্য 637 জন চিকিৎসক, যেখানে তামিলনাড়ুতে 1353 জন। তাই শুধু উন্নয়ন দিয়ে এনডিএর জয় ব্যাখ্যা করা কঠিন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেষ মুহূর্তে নগদ টাকা দেওয়াই ভোটের হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাহলে নীতিশের এত জনসমর্থন কেন? নীতিশের জনসমর্থনের কারণ হচ্ছে সেন্টিমেন্ট। কি সেন্টিমেন্ট? মুখ্যমন্ত্রী পদে দল বদল করে থাকতে থাকতে মুখ্যমন্ত্রী কুর্সি আর নীতিশ বিহারবাসীর কাছে এক হয়ে গিয়েছে। মানে মুখ্যমন্ত্রী মানেই নীতিশ কুমার? হ্যাঁ, 20 বছর মুখের কথা তো নয়। নীতিশ জোট বদলেছেন, কখনো এনডিএ, কখনো মহাগঠবন্ধন, কিন্তু মুখ্যমন্ত্রী তিনিই থেকেছেন। আচ্ছা, আর কি ফ্যাক্টর কাজ করেছে? মদ। বিহারের শরাব বন্দি করে নীতিশ মহিলাদের সমর্থন পেয়েছেন, তার উপর ভোটের আগে অত টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন। মহিলা ভোটেই নীতিশের কামব্যাক? মহিলা ভোটে আর যুব সমাজের ভোটে নীতিশ যে কারণে ক্ষমতায় ফিরে এলেন, সেই কারণগুলো বিহারের রাজনীতির এক্স ফ্যাক্টর। যেমন কি কারণ? জাতপাত আর ভর্তুকির রাজনীতি। বিহারের ভূমিহার ব্রাহ্মণদের পাশে পেয়েছেন নীতিশ। উল্টো দিকে তেজস্বী যাদব সরাসরি ভূমিহারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন প্রায়। আর সেটাই কাল হলো তো? হ্যাঁ, সবই হলো, কিন্তু বিজেপির আর বিহার জয় করা হয়ে উঠলো না। গাড়ির খালাসি হয়েই থাকতে হলো, স্টিয়ারিং এ হাত দেওয়া আর হলো না। বুঝলাম, সময় শেষ, চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।